একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব গিরিশবাবুর থিয়েটার দেখতে গেলেন এবং ঠাকুরের সাথে আরো কয়েকজন ভক্তরাও গেছিলেন। তাদের মধ্যে ছিলেন লাটু মহারাজ। তো আমরা জানি ঠাকুর যখনই থিয়েটার দেখতে যেতেন তখনই গিরিশবাবু যথাসম্ভব আদর আপ্যায়ন করতেন। মানে ঠাকুরকে নির্দিষ্ট একটি আসনে বসানো, তারপর গরমকাল হলে একজন কর্মচারীকে নিয়োগ করতেন যাতে তিনি ঠাকুরকে হাওয়া দেন। মানে যতটা পারা যায় তিনি যত্ন করতেন। তো সেদিনও আদর আপ্যায়নের কোনো ত্রুটি গিরিশবাবু রাখলেন না। আমরা জানি ঠাকুর লুচি খেতে খুব ভালোবাসতেন, তাই দোকান থেকে গরম গরম লুচি ভাজিয়ে নিয়ে এসেছিলেন ঠাকুরের জন্য। এবং থিয়েটার দেখার পরে ঠাকুর সেই লুচি আনন্দের সাথে গ্রহণ করলেন। তো থিয়েটার দেখা হলো, লুচি খাওয়া হলো, এবার ঠাকুর ফিরবেন। কিন্তু সেই সময় গিরিশবাবু মাতাল হয়ে ঠাকুরের কাছে এসে বললেন, তুমি আমার ছেলে হবে। তো ঠাকুর তো অবাক হয়ে গেলেন, গিরিশ বলে কি? মানে অপার ভক্তি থেকে এই কথাটি বলছেন। কিন্তু সমস্যা হলো তিনি তো স্বাভাবিক অবস্থায় নেই, তিনি মাতাল অবস্থায় রয়েছেন। এবং আমরা জানি গিরিশবাবু মাতাল অবস্থায় থাকলে তার কোনো হিতাহিত জ্ঞান থাকতো না। তো তিনি বারবার ঠাকুরের কাছে আবদার করছেন যে না, তুমি আমার ছেলে হয়ে আসবেই এবং আজকে তোমাকে কথা দিতেই হবে। কথা দাও, তুমি আমার ছেলে হবে, কথা দাও। আর ঠাকুর বারবার বলছেন, আমি তোর ছেলে হতে যাব কেন, আমি পারবো না। তো হঠাৎ করেই গিরিশবাবু রেগে গেলেন এবং রেগে গিয়ে ঠাকুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলেন। মানে কোনো রকম কটু কথা বলতে আর বাকি রাখলেন না, যা তা বলছেন ঠাকুরকে। তখন গিরিশবাবুর কোনো জ্ঞান নেই, তবে ঠাকুর চুপ করে সব শুনছেন, সব সহ্য করছেন। কিন্তু ঠাকুর সহ্য করলেও ঠাকুরের পরম ভক্ত লাটু মহারাজ এইটি সহ্য করতে পারলেন না। লাটু মহারাজের হাতে ছিল একটি দণ্ড, মানে লাঠি। তো তিনি সেইটি দিয়ে গিরিশবাবুকে সেই সময় প্রহার করবার জন্য উদ্যোগী হলেন। কিন্তু লাটু মহারাজের পাশেই ছিলেন দেবেনবাবু। তিনি লাটু মহারাজের হাতটা চেপে ধরলেন, বলছে করো কি, ঠাকুর যখন নিজেই সহ্য করছেন তুমিও দেখো না কি হয়। তো দেবেনবাবুর জন্য সেই দিন লাটু মহারাজ থেমে গেলেন। তো এবার ঠাকুর দক্ষিণেশ্বরে আসবেন, তাই গাড়িতে উঠছেন। এবং যখন তিনি গাড়িতে উঠতে যাবেন সেই সময় ওই রাস্তাতেই, ওই ধুলোবালির মধ্যেই গিরিশবাবু এসে লম্বা হয়ে শুয়ে পড়লেন এবং সাষ্টাঙ্গে প্রণাম করলেন ঠাকুরকে। মানে একটু আগেই যাকে এত গালিগালাজ করলেন এখন তার পায়ে লুটিয়ে পড়ছেন। মানে ভক্তি এতটুকুও কমেনি। তো যাই হোক, ঠাকুর গাড়িতে উঠে বসলেন এবং ঠাকুরের ভক্তরাও গাড়িতে উঠলেন, লাটু মহারাজ, দেবেনবাবু। এবং যখন দক্ষিণেশ্বরে আসছেন, রাস্তাতে রয়েছেন গাড়ির মধ্যে, তখন দেবেনবাবু এই কথাটি ঠাকুরকে বললেন যে লাটু মহারাজ ওই লাঠি দিয়ে গিরিশবাবুকে মারতে উদ্যোগী হয়েছিলেন। এবং সেইটি শুনে ঠাকুর বলছেন, ছি ছি, গিরিশকে মারতে হয়? দেখো ওর কত বিশ্বাস। গাড়িতে ওঠার সময় আমার পায়ে লুটিয়ে পড়ে কিভাবে প্রণাম করলো। হাসতে হাসতে বলছেন তিনি। কিন্তু ঠাকুর এইটি হাসি মুখে নিলেও ঠাকুরের ভক্তরা এই ঘটনায় খুব বিরক্ত হলেন। এবং পরের দিন দক্ষিণেশ্বরে এই নিয়ে খুব কথা হচ্ছে। সকল ভক্তরা ঠাকুরকে বলছেন, ওটা একটা পাষণ্ড, ওর কাছে যান কেন, না না, ওর সাথে আর সম্পর্ক রাখবেন না। মানে গিরিশবাবুর সম্পর্কে নানা রকম নিন্দা হচ্ছে। এবং সেই সময় দক্ষিণেশ্বরে এলেন রামবাবু, অর্থাৎ রামচন্দ্র দত্ত মহাশয়। তো রামবাবু যেই এসে ঠাকুরকে প্রণাম করলেন, তখন ঠাকুর বলছেন, হ্যাঁ গা রাম, শুনেছ, কালকে আমাকে 1.5খানা লুচি খাইয়ে গিরিশ আমার পিতৃচ্ছন্ন মাতৃচ্ছন্ন করলে। এবং আরো বিস্তারিতভাবে ঘটনাটা শুনে রামবাবু বলছেন, এতে গিরিশের কি দোষ, তার কি অপরাধ? শ্রীকৃষ্ণ যখন কালিয়া দমন করলেন এবং তারপর কালিয়া সর্পকে জিজ্ঞাসা করলেন যে তুমি সকলকে বিষ উগড়ে দাও কেন, তখন কালিয়া সর্প বলছে, কি করব প্রভু, আপনি তো আমাকে অমৃত দেননি, আপনি আমাকে বিষই দিয়েছেন, অমৃত আমি কোথায় পাবো? তা আমি যদি এখন কিছু ছড়াই তাহলে তো বিষই ছড়াবো। আমার কাছে যা আছে, আপনি আমাকে যা দিয়েছেন। কি অপূর্ব একটি উদাহরণ দিলেন রামবাবু, যে আপনি গিরিশকে যে বিষ দিয়েছেন সেইটি সে আপনার উপরেই উগড়ে দিল। আপনি ওকে অমৃত দেননি বলেই, বিষ দিয়েছেন বলেই সে বিষ উগড়ল। এইটি শুনে ঠাকুরের দুচোখ জলে ভরে গেল। তিনি বলে উঠলেন, আমি এক্ষুনি গিরিশের কাছে যাব। এবং এই বলা মাত্রই ঠাকুর আরো সকলকে নিয়ে পৌঁছে গেলেন গিরিশ ঘোষের বাড়িতে।
এবং ঠাকুরকে দেখে গিরিশবাবু উপর থেকে একদম দৌড়ে নিচে নেমে আসলেন। তারপর সাষ্টাঙ্গে আবার ঠাকুরকে প্রণাম করলেন এবং ঠাকুর গিরিশকে তুলে নিয়ে বুকে টেনে নিলেন। গিরিশবাবু বললেন, আপনি যদি আজকে না আসতেন তাহলে আমি ধরে নিতাম আপনার পরমহংস হওয়ার কোনো অধিকার হয়নি। আপনি নিন্দা শুনেই আমাদের সাধারণ মানুষদের মতন যদি আমাকে ত্যাগ করতেন তাহলে ভাবতাম আমাদের সাথে আপনার কোনো পার্থক্য নেই, আপনিও একজন সাধারণ মানুষ। কিন্তু না, আমি ঠিক ভেবেছিলাম আপনি সাধারণ নন, আপনি সেই, আমি আর আপনাকে ছাড়ব না। এইটি বলে গিরিশবাবুর চোখেও জল, ওদিকে ঠাকুরের চোখেও জল, দুজনেই কাঁদছেন। কি অপূর্ব, অদ্ভুত, অসাধারণ একটি ভক্তির দৃশ্য। গিরিশবাবু যে ঠাকুরকে কতটা ভালোবাসতেন, ঠাকুর যে গিরিশবাবুর কাছে কি ছিলেন, সেইটি বোঝা এই সাধারণ বুদ্ধি দিয়ে সম্ভব নয়। ব্যক্তিগত জীবন নিয়ে গিরিশবাবু তো প্রচণ্ড অশান্তিতে ভুগতেন, খুব অশান্ত থাকতো ওনার মন, এবং সেই অশান্তির দরুনই একটা ক্ষোভ, বিদ্বেষ ওনার মনে জমা হয়ে থাকতো, যেটি কেউ বুঝতো না। গিরিশবাবুর কোনো কাছের মানুষ গিরিশবাবুকে সেভাবে বোঝেননি। সেই দুঃখ কষ্ট থেকেই একটা ক্ষোভের জন্ম হতো, এবং সেই সমস্ত ক্ষোভ, সমস্ত বিদ্বেষ গিরিশবাবু নির্দ্বিধায় ঠাকুরের কাছে ঢেলে দিতেন। ওই ঠিক যেভাবে সন্তানেরা, ছেলেমেয়েরা করে না, তাদের কোনো অসুবিধা হলে, হয়তো কোনো বিষয় নিয়ে খুব দুঃখ কষ্টে দুশ্চিন্তার মধ্যে আছে, বা কারোর উপর কোনো রাগ হয়েছে কিন্তু কিছু বলতে পারেনি, সেই সমস্ত কিছু, সমস্ত ক্ষোভ বাড়ি এসে মা বাবার কাছে, বিশেষ করে মায়ের কাছে উগড়ে দেয়, মাকে রাগ দেখায়। যে রাগটা বাইরে দেখাতে পারেনি সেই রাগটা মায়ের কাছে এসে দেখায়, কারণ মাই হলো সব থেকে শান্তির জায়গা, সব থেকে মজবুত আশ্রয়। তাই তার কাছে এসে আমাদের সমস্ত না পাওয়া ক্ষোভ, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় সমস্তটা আমরা নির্দ্বিধায় নিমেষে উগড়ে দিতে পারি। আমাদের হালকা হওয়ার একটা জায়গা হলো মা। ঠিক সেই বোধ থেকেই গিরিশবাবু তার মনের সমস্ত ক্ষোভ, সমস্ত বিদ্বেষ, সমস্ত যে সংশয়, দ্বিধা যা ছিল, সবটা এইভাবে ঠাকুরের কাছে, ঠাকুরকে গালিগালাজ করে, ঠাকুরকে কটু কথা শুনিয়ে উগড়ে দিতেন, এবং ঠাকুর নীলকণ্ঠ হয়ে সবটা মুখ বুজে সহ্য করে নিতেন। গিরিশবাবু তো লিখেইছিলেন যে আমার যে অন্যায়গুলোর জন্য আমার জন্মদাতা বাবা আমাকে ত্যায্যপুত্র করেছিলেন, সেই অন্যায়গুলোকে আমার পরম পিতা অর্থাৎ ঠাকুর তিনি অন্যায় বলেই গণ্য করেননি। এত ভালোবাসা আমাকে এর আগে কেউ বাসেনি। কখনো তিনি বন্ধু, কখনো তিনি বাবা, কখনো মা, কখনো গুরু, কখনো আবার আমাদের সন্তান হয়ে যান। প্রেমের আরেক নাম শ্রী রামকৃষ্ণ। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।